অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাতত থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিখিলের উদ্দেশ্যে ওরু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফুলিচ্ছে বারবার। হয়েছে ওরু, এইটুকুনি তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। ওর মুখের আদলে সিরিয়াস ভঙ্গিমা নিয়ে বলে, এইটুকুনি ব্যথা? 2 হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলতো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যি তো ব্যথা এইটুকুনি হলেও আজকে সেভিয়ারের মতো ওই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ার দরুন আমেরিকার যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমনি ভালোর আড়ালে ঢাকা কুৎসিত দিকেরও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি, খুব একটা পাশে থাকতে হয় না, নার্সটাই কেয়ার রাখেন সর্বক্ষণ। তাই তো পার্ট টাইম জবের অফারটা পেয়েই লুফে নিয়েছিল অনু। কে জানতো এই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অব্দি ছোটোমোটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকের নিরবচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অব্দি হেঁটে যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতে হসপিটালে যায় অনু, কিন্তু বিকালে পার্ট টাইমের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনে স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধ্যা রাত মাত্র, তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। অদূরে কোনো এক হাইওয়ে থেকে আসা সাই সাই করে কাভার্ড ভ্যানের শব্দটা ছাড়া টুকরো পাতা ঝরে পড়ার টুপটাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিত। চারিদিকে কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডা মতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘরে বৌধ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই হাত পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই অনুর শির দ্বারা বেয়ে বয়ে যায় হিমধরা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। তার মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? কথাটা ভেবেই অনু এক পা দুপা করে পেছাতে শুরু করে। তারপর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে চোখ খিচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে। 2-1 বার পেছনে তাকালে দেখতে পাই ওই বাজে লোকগুলো এখন ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পিছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করেই পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনে শুকনো পিচে ঠেলা কাচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ 2 হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মা গো বলে আর্তনাদ করে ওঠে অনু। হাঁটুর অবস্থা বেগতিক, তবুও হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে তাকিয়ে অনু দেখতে পাই লোকগুলো খুব কাছে চলে এসেছে, আর 2 পা এগোলেই হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অদুষ্ট দানাবাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়েই দৌড়াতে শুরু করলো কেউ। ওর 5 আঙুলের ভাঁজে নিজের 5 আঙুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথেই দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। কামন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনের সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়েই কথা বলছে লোকটা। রোড লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করল অনু। মেরুন কালার শার্ট আর চোখে চিকন প্রেমের চশমা পরিহিত ফর্সা গারনের এই যুবককেও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিলেন ওই গরম কফিটার হাত থেকে, আর আজ আবারও বাঁচালো। কি এই লোক? কোনো এঞ্জেল নয় তো? তাহলে বিপদের সময়ই কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা ক্লিন শেভ করা পাতলা গরনের লোকটা দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠস্বরটা তার থেকেও বেশি আকর্ষণীয় আর কি। অনুর ভাবনার ছেদ ঘটে লোকটার হ্যাচ কাটানে। এই মুহূর্তে একটা উডেন হাউসের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গায় দুজন খুব আঁটোসাঁটো বেঁধে দাঁড়িয়েছে।
ও চেষ্টা করছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তে শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে একজোড়া ধূসর মনির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধারা পড়ে যাওয়া চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাওর করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে হিসিয়ে বলে, হাউ সিনেম্যাটিক। সেসব কথা ভেবে আবারও এক চিলতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ঠোঁটে। অনুর এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না ওরও, তাই বিভ্রান্ত হয়ে বলে, আই আপা, পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভ্রু কুচকে নিজের পা থেকে অরুর হাতটা সরিয়ে দিয়ে কমফোর্টার মুড়ি দিতে দিতে বলে, যা তো, ঘুমাবো। অরু নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর ভাসুর না শ্বশুর? দেখতে দেখতে কখন যে কৃতিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিল টেরই পায়নি অরু। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছে আজমেরি শেখের ওপেন হার্ট সার্জারি প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি শেখ প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে, সেগুলো ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই বড় সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটাই 1 বছর বা তার বেশিও সময় লেগে যেতে পারে। অনু আর অরুর কিছুই করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারে আপন বলতে কেউ নেই। এর মাঝে অনু কৃতিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? অরু ভেবেছিল কৃতিক এক বাক্যে না করে দেবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে কৃতিক আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিল অরুর কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড়জোর হলে 10 দিন মতো অরুর আর কৃতিকের দেখা হয়েছে। কৃতিক বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা। কৃতিক যখন হলরুমে বসে গেম খেলত তখনই কেবল 2-1 সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। এছাড়া কৃতিকের দেখা খুব একটা পায়নি অরু। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের 3 জনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কৃতিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বই কি। ক্যালিফোর্নিয়ার এদিকে মাঘের আর পৌষের শীত বলে কিছুই নেই। হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি সময়টাই শীতকাল এখানে। তার মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরনী জুড়ে। তখন শীত বর্ষা দুটোর মিশ্রণে দিন রাত সমান হয়ে যায় এদেশে। আজ তেমনই একটা দিন। গত রাত থেকেই বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডারাও যেন জেঁকে বসেছে একদম। এই আলো আধারি আবহাওয়ার মাঝেও অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, নিজের জীবনের উপর যতটা অভিযোগ করেছিল ততটাও খারাপ নয় জীবনটা। সেই খুশিতেই সকাল সকাল রান্না চড়িয়ে কিচেন কাউন্টারের উপর পা দুলিয়ে বসে বিশাল লম্বা বেনিটাকে হাত নিয়ে নাড়তে নাড়তে গুনগুনিয়ে গাইছে ওরু। এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ব্যাস এতটুকুই গিয়েছিল। ও তখনই বাইরের কলিং বেলটা বাজখায় আওয়াজ তুলে বেজে ওঠে। ওরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চটা রয়েছে তার উপর কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়েই ওরু বেঞ্চের কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, তার মাঝখানে উইশকার্ট। ফোটা ফোটা বাড়ি ধারা জমে ফুলগুলোকে আরও বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল ওরু। তারপর উইশকার্টটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরাজি অক্ষরে লেখা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে জেকি স্যার ফ্রম এস। ব্যাস এতটুকুই। উইশকার্টটা পরে ভ্রু কুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটাই দৃষ্টি নিক্ষেপ করল ওরু, যেখানে এই মুহূর্তে কৃতিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কৃতিক।
রাতে যখন ওরু পানি পান করতে নিচে নেমে আসে, তখনই দেখতে পায় কৃতিককে। অন্ধকার রুমে কাউচের উপর বসে মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে নিজের পায়ে নিজে ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ে জামা কাপড়গুলো ওখানেই ছড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কৃতিক। পরে অবশ্য ওরু নিজেই কৃতিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কি করে হলো সেটা আর জিজ্ঞেস করার সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টে থাপ্পড় মেরে গাল লাল করে দিল। যেচে পড়ে মান সম্মান খোয়ানোর ইচ্ছে নেই ওরুর, তার উপর কথায় কথায় যে অপমান সহ্য করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকের সমেত ঘরে চলে গেল ওরু। বেলা তখন 10টা কি 11টা। বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘে ছেয়ে আছে চারিপাশ। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামলো কৃতিক। দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাদশাধী ওরু। তাজা গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে এক গাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে ওরুর একটু কষ্টই হলো। ওই কি, কৃতিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না। তার আগেই একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো। কৃতিক একাধারে হাঁচি দিয়ে যাচ্ছে। হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। হুট করেই কৃতিকের এমন বিরূপ প্রতিক্রিয়ায় ওরুর একটু ভরকে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কি হয়েছে আপনার, ঠিক আছেন? কৃতিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়েট, ওটাকে সরা, রোজে আমার অ্যালার্জি আছে। এগেইন হাঁচু। প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয়ে কৃতিক যখন আবারও বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই দ্বিতীয়বারের মতো পিছু ডেকে ওঠে ওরু। কৃতিক বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট হ্যাপেন্ড ওরু? কি চাইছিস তুই? না মানে, কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? এমা, আপনি তো 30+, এখনো পড়াশোনা শেষ করতে পারেননি? আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম আছে। অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বয়সের খোঁটা দিলি নাকি? ওরু সংকুচিত হয়ে এদিক ওদিক মাথা নাড়ালো। তবে এটা বুঝতে পারল না, এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃতিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালেও একটা বুড়ো বর জুটবে। ওরু মুখ কাঁচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? কৃতিক একটু ব্যথাতুর হাসি হাসলো, তারপর বলল, সিরিয়াসলি? আমার এইজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? অরূপ মনে মনে বলল, অবশ্যই। আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। অরু চুপ হয়ে গিয়েছে দেখে কৃতিক ঘড়িতে নজর দিয়ে দুটো হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরুর বলা একটু আগের কথাই কৃতিকের মেজাজ এমনিতেই তুঙ্গে। তার উপর এখন বারবার পর আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগের তোপে দাঁত কটমাট করতে করতে কৃতিক বলে, কি চাই? যাবি ওর সাথে? পকেটে করে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে। অরু এদিক ওদিক মাথা নাড়ায়। মাথা গরম হয়ে আছে অরু, রাস্তা ছাড়, নয়তো তোর এই নরম গালে কষিয়ে একটা থাপ্পড় দেব আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। অরু শুকনো ঢোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল কৃতিকের মুখের দিকে। কৃতিক ভুরু কুঞ্চিত করে বলল, কি এটা? অরু ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দেয়, পায়েস। আজ আপনার জন্মদিন, তাই জানেন আপাভরে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়েরই মতো, তাই না? অরুর বলার শেষ কথাটা তীরের ফালার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করলো কৃতিককে। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল, তারপর 2 কদম এগিয়ে গিয়ে পকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চোখ শক্ত করে অরুর দিকে আগুন ঝরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, শেম অন ইয়োর ফাকিং সিম্প্যাথি। তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছাড়িয়ে। ও এখনো একই জায়গায় সোনার দাঁড়িয়ে। না চাইতেও এভাবেই বারবার অপমানিত হতে হয় কৃতিকের কাছে। কই, অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর উপর কিসের এত রাগ কৃতিকের ভেবে পাই না ওরও। তাছাড়া ও তো কোনো সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজেরই করুণা অপছন্দ, সেখানে ও কিনা অন্য কাউকে করুণা করবে, তাও আবার জায়ান কৃতিককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে কৃতিক আসলে কোন করুণার কথা বোঝালো? হোয়াট ডিড হি মিন? রাস্তার সাইডে স্থির দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখেই বেশ অবাক হলো সায়র। মনে মনে ভাবলো, মাঝ রাস্তায় কৃতিক গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ির ব্রেক কষে রাস্তা পার হয়ে স্থির গাড়ির জানালার গ্লাসে আঙুল দিয়ে 2-3 বার টোকা দিল ও। ভেতর থেকে সায়রকে দেখতে পেয়ে জানালার কাছে নামিয়ে কৃতিক বলে, কি সমস্যা?
অনেক সমস্যা। এই বলে গাড়ির ভেতরে এসে বসে পড়ে সায়র। গাড়িতে বসা মাত্রই কৃতিকের দিকে তাকিয়ে সায়র যা দেখলো তাতে আপাতত ওর চোখ কপালে। ঢুকে সায়র দেখতে পাই কৃতিক আরাম করে বসে অনটাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। সায়র সন্দিহান হয়ে চোখ ছোট ছোট করে বলল, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? কৃতিক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনের ডাস্টবিনটার দিকে দেখিয়ে দিল। কৃতিকের কথায় সায়র চোখ মুখ কুঁচকে ফেলল। অবিশ্বাসের সুরে বলল, কে? তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কৃতিক উপর নিচ মাথা নাড়ালো। ছি কৃতিক ছি, তুই এখনো এতটাও অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর। আমরা এখনো আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমার একটু দে, ইটস লুক ইয়ামি। সরি ব্রো, এটার এক চিমটি ভাগও আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনোদিনও না। পুরোটা আমার। তারপর বিড়বিড়িয়ে অস্পষ্ট সুরে বলে, ও পুরোটাই আমার, অনলি মাইন। সায়র বোঝার চেষ্টা করে বলল, তুই আবার ডেজার্টের প্রতি এতটা অবজেসড কবে হলি? কৃতিক মনে মনে বলে, কি বলেছিস, শি ইজ মাই ডেজার্ট। কথাটা বলতে গিয়ে এক চিলতে মৃদু হাসি খেলে গেল ও ডার্ক ব্রাউন ঠোঁট জুড়ে। তারপর আবালও তলিয়ে যায় গভীর ভাবনায়। আনমনে বিড়বিড়িয়ে বলে, তোর আপা ঠিকই বলে হার্টবিট, তোর রান্না করা ডেজার্ট অমৃত। কৃতিকের কথার টোন ধরতে পারছে না সায়র। ও কখনোই এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কৃতিককে। জায়ান্ট কৃতিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে, উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করে হলোটা কি ভাবছে সায়র। একমাত্র রাগ হলেই এমন আচরণ করে কৃতিক। তাই উদ্গ্রীব হয়ে সায়র শুধালো, আর ইউ ওকে ব্রো? কৃতিক কুটিল হেসে জবাব দেয়, অনলি ইউ উইল মিট সামওয়ান সায়র অ্যান্ড ইট উইল লিটারালি টেক ইউর ব্রেথ অ্যাওয়ে। ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে আটকায় না। যা এসে হৃদয়ে আটকায় সেটা হলো কাছে পাওয়ার প্রবণতা। অ্যাট এনি কস্ট তাকে যাই চাই। ইউ নো হোয়াট, আমি জায়ান কৃতিক চৌধুরী মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। সায়র ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারলো না। কার কথা বলছে ও? কেনই বা বলছে? আগে তো কখনো বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনলেও রেগে মেগে আগুন হয়ে যেত যে মানুষটা, তার হঠাৎ হলোটা কি আজ? চকিতে প্রশ্ন শুনল সায়র, ব্রো ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো? কৃতিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে আনমনে বলে, ছিল তো, আমার হার্টবিটের ছোঁয়া, অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধ্যা হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ জুড়ে, আকাশ বাতাস চাপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে ওরও। উনি একটু আগেই কল দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকা পড়েছে ও, চিন্তা না করতে। ওরও মাত্রই কথা শেষ করে উপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতরে ঢুকে বৃষ্টিতে ভিজে জুবথুবু হয়ে যাওয়া কৃতিক। মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা কৃতিককে দেখে মায়া হলো ওর। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তখনই সকালে সে অপমানের কথা মনে পড়াতে আবারও পিছু হেঁটে পা বাড়ালো নিজের ঘরের দিকে। তবে দুপাশ সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। দেখছিস শীতে কাঁপছি, তবুও টাওয়াল এগিয়ে এনে দিয়ে চলে যাচ্ছিস? আক্কেল কি পানির সাথে গুলি খেয়েছিস? ওরও একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, নিয়ে আসছি। ওপর থেকে টাওয়াল নিয়ে এসে চেহারায় একটু রাগি রাগি ভাব করেই এগিয়ে যায় কৃতিকের কাছে। ওরু টাওয়াল দেওয়ার জন্য হাত বাড়াতেই কৃতিক খপ করে ওরুর হাতসহ টাওয়ালটা ধরে নেয়। তারপর ওর হাত দিয়েই নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে আরে কি করছেন, লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশিই খাস, তাহলে লাগে কেন? খাওয়ার খোটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও এটা দেব না। কি বললেন? অরুর কথার পিঠে কৃতি কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে এলিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন সবাই এক সুরে চেঁচিয়ে উঠে বলে, সারপ্রাইজ! ওদিকে কারোর উপস্থিতি টের পেতেই অরুকে এক ঝটকায় দড়ি সরিয়ে দেয় কৃতিক। অরু মেঝেতে ছিটকে পড়ে আর্তনাদ করে উঠে বলে, আহ আমার কোমর!